আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল সারা দেশ। নেতানিয়াহুর বিচার দাবি, জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। আগের নামেই ফিরছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বৈশাখ উদযাপনে আসছে বৈচিত্র্যতা। ফ্যাসিবাদের অবসানের পর নতুন দিনের প্রত্যাশা আয়োজকদের। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অধিকার নেই বলছে বিএনপি। অবিলম্বে নির্বাচন দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার আহ্বান। বিজনেস সামিটের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা তৈরি ও বিদেশি বিনিয়োগ বাড়বে। বাংলাদেশকে নতুন করে চিনবে বিশ্ব, আশা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। এবং পহেলা বৈশাখের আগে রাজধানীতে ইলিশের দাম ধরা ছোঁয়ার বাইরে। আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা। হতাশ ক্রেতারা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে প্রতিবাদী মিছিল বের করে ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে অংশ নেওয়া লাখো মুসল্লির কণ্ঠে প্রতিধ্বনিত হয় ইসরায়েলকে নিশ্চিহ্ন করার। মুসলিম বিশ্বকে এক হয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। বায়তুল মোকাররমের উত্তর গেট, ফিলিস্তিনির পতাকা হাতে ছুটে চলা এসব মুসল্লির কণ্ঠে নৃশংসতা বিরোধী নানা স্লোগান। দুপুর 12:30 থেকে নানা বয়সী মুসল্লিরা জড়ো হতে থাকেন বায়তুল মোকাররমের আশপাশের এলাকায়। গাজায় নৃশংসতার শিকার শিশুদের নিরাপত্তার দাবি নিয়ে বাবার হাত ধরে মিছিলে যোগ দিতে আসে শিশুরাও। জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদরা। পরে সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে শুরু হয় বিক্ষোভ মিছিল। বিভিন্ন ব্যানারে এতে অংশ নেয় লাখো মুসল্লি। এ সময় তারা বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে, কিন্তু আরব বিশ্বের নীরবতায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। আমরা জনগণরা আন্দোলনই করতে পারবো, হয়তো নিজের সর্বোচ্চটা দিতে পারবো, কিন্তু যারা এটার জন্য যেটা বন্ধ করার জন্য যারা উপযুক্ত তারাই আসলে কাজ করতেছে না। আমি মনে করি আরব বিশ্বের নেতাদের, বিশ্ব মুসলিম এবং বিশ্ব মুরলদের এটা নিয়ে ভাবা উচিত। বহির্বিশ্বর যত মানুষ আছে, ইসলামিক যারা আছে, তারা এই ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল আরো বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ করেন তারা। এগুলো তো সম্পূর্ণটা আমেরিকার মদতেই করতেছে। আমেরিকা যদি তাকে সাহায্য না করতো, ডোনাল্ড ট্রাম্প যদি এগুলা বৈধতা না দিত, তাহলে তো এরকম করতে পারতো না। মুসল্লিরা বলেন, জাতিসংঘ ওআইসির মতো আন্তর্জাতিক সংস্থাকে বাধ্য করতে হবে যুদ্ধের নামে ইসরায়েলের নৃশংসতা বন্ধের উদ্যোগ নিতে। একই সাথে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববাসীকে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান তারা। কোন জায়গায় এরকম 100 কুকুরকে এইভাবে বম মেরে মারা ফেলা হইতো, তাইলে তো সারা দুনিয়ার নেতারা প্রেস ব্রিফিং করতে সোচ্চার হয়ে যেত। তো আজকে মুসলমান 50,000-এর উপরে মুসলমান মেরে ফেলছে, এর মধ্যে অধিকাংশ বাচ্চা শিশু। তো তাদের ব্যাপারে তারা কেন নিশ্চুপ? তো সবার আগে আমরা যাদেরকে মুসলিম নেতা মনে করি, তাদেরকে তো সবার আগে এক হওয়া উচিত। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া চলমান সংকটের স্থায়ী সমাধান হবে না বলে মনে করেন বাংলাদেশের মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন, বিশ্ব মুসলমানদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে মুসলমানদেরকে রুখে দাঁড়াতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। রাজশাহীতে জুম্মার নামাজের পর নগরীর 0 পয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। মিছিলটি সাহেব বাজার, সোনাদিঘির মোড়,
কুমারপাড়া হয়ে এক স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নাটোরে মানববন্ধন ও গণমিছিল করেছে ইসলামী যুব আন্দোলন। জুম্মার নামাজের পর কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে গণমিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে। জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আহলে হাদিস আন্দোলন জামালপুর দক্ষিণ জেলা শাখা। বাদ জুম্মা জামালপুর ময়মনসিংহ সড়কের শরীফপুর বাজারে মানববন্ধন হয়। এতে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। নওগাঁয় মানববন্ধন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ। সকালে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে মানববন্ধন থেকে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সরকারের উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনিদের স্বার্থে সকল কর্মকাণ্ডে সক্রিয় থাকবে জাতীয় পার্টি। বিকেলে কাকরাইলের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারম্যান জি.এম. কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বার্থে কি করতে হবে সরকারকে তা ঠিক করে দিতে হবে। ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আগামী রোববার সারা দেশে দলের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান জাপা চেয়ারম্যান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি? সবাই আমাদের কি মনুষ্যত্ব চলে গেছে? আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে। তাদের সমস্ত ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে এবং তাদের রক্ষার জন্য আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো, আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করুন, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে আগের নামেই ফিরছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১৯৮৯ সাল থেকে বাংলা নববর্ষের যে শোভাযাত্রা বের করা হয় তার নাম শুরুতে আনন্দ শোভাযাত্রাই ছিল। ফ্যাসিবাদের অবসানের পর নতুন দিনের প্রত্যাশায় এবার আরও বৈচিত্র্যময় নববর্ষ উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানিয়ে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশের নতুন রূপে নতুন বেশে আসছে পয়লা বৈশাখ তার জানান আগে থেকেই ছিল। জুলাই বিপ্লবে দুঃশাসনের পতন, জনমনের নতুন আকাঙ্ক্ষার ছাপ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনে। প্রতিবারের মতো এবারও থাকছে বড় ছোট নানা মডেফ, যেটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ফেসিবাদের মুখাকৃতি। সংখ্যায় সেটি ৮০টি, সঙ্গে জাতীয় প্রতীকও থাকছে। সুলতানি ও মুঘল আমলের মুখসহ বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্ম। একটি নিবর্তনমূলক ব্যবস্থা, একটি প্রতীকী মুখাভায়। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যেটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি। কেবল বৈচিত্র্যময় নয়, এবার নামও বদলেছে মঙ্গল শোভাযাত্রার, হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মঙ্গলের চেয়ে আনন্দ শব্দটিতে দেশের সব মানুষকে এক কাতারে আনা যায় বলেও মনে করছেন আয়োজকরা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমন ভাবে চর্চায় নিয়ে এসেছে, যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, বৈচিত্র্যময় এই আয়োজন এবার আরো বড় পরিসরে হচ্ছে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দনও। দেশের ২৮টি জনগোষ্ঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছে বর্ষবরণের এই আয়োজনে। ভিজিবিলিটির ব্যাপারটা এবার সবচেয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হচ্ছে। ডাইভার্সিটি শুনেছেন যে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠী মিলিয়ে বাঙালি জনগোষ্ঠীটা আসেনি, বিভিন্ন শ্রেণী পেশা মিলিয়ে আমরা একটি ব্যাপক আয়োজন করছি। পয়লা বৈশাখে সকাল ৮টা থেকে রেলের প্রস্তুতি শুরু, ৯টায় হবে বর্ষবরণের এই আনন্দ শোভাযাত্রা। আয়োজক এবং সংস্কৃতিপ্রেমী দর্শনার্থী অনেকেই মনে করছেন, মঙ্গল শব্দটা কোনো একটা পক্ষের হয়ে গেলেও এবারে আনন্দ শব্দটা হবে সবারই, অর্থাৎ সংস্কৃতিপ্রেমী দেশের সব মানুষ আসবেন, যোগ দিবেন এবং এই আনন্দ শোভাযাত্রাকে আপন করে নেবেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রাজনৈতিক উদ্দেশ্যে ঢালাওভাবে কাউকে গ্রেফতার করছে না পুলিশ, এমন দাবি করে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, অপরাধে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পাশাপাশি আদালত পরোয়ানা জারি করলেই আসামি গ্রেফতার করে পুলিশ। কোনো নাগরিক থানায় গিয়ে সেবা বঞ্চিত হলে সহকারী কমিশনার অথবা উপকমিশনারের কার্যালয়ে অভিযোগ করার পরামর্শ দেন ডিএমপির এই মুখপাত্র। মিজান শাহজাহানের আরও একটি রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারাকে সে সাফল্যের অংশ হিসেবে দেখছে ডিএমপি। পুলিশের সবচেয়ে বড় এই ইউনিটের মুখপাত্র বলেন, 2 কোটিরও বেশি মানুষের নিরাপত্তার দায়িত্বে ডিএমপি। থানায় গিয়ে বা ফোন করে কেউ সেবা বঞ্চিত হলে সংশ্লিষ্ট বিভাগের ডিসি অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। পুলিশের সেবার মূল কেন্দ্রটা থানায় সেবা নেওয়ার ক্ষেত্রে প্রথমত যে সরাসরি গিয়ে সেবা নেওয়ার সুযোগ রয়েছে, তার বাইরে 999-এর মাধ্যমে অথবা থানা যদি ফোন করা হয় সেক্ষেত্রে পুলিশ অবশ্যই দ্রুততম সময়ের ভিতরে সাড়া দিবে। এর বাইরে যদি থানায় গিয়ে কেউ প্রতিকার না পায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো রয়েছে, সংশ্লিষ্ট ডিসি অফিসগুলো রয়েছে, সেখানে তারা তাদের বিষয়টা অভিযোগ আকারে জানাতে পারে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার ঈদে 9 দিনের ছুটিতে 999-এ কল আসে 2,40,693টি। এর 56% কলে তথ্যই ভুয়া ছিল বলে জানান তিনি। আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা কোনো রকমের বিভ্রান্তিকর অথবা ভুল তথ্য প্রদান করা থেকে বিরত থাকবেন। সম্প্রতি পুলিশের গ্রেপ্তারি তৎপরতা নিয়ে সমালোচনা জবাবও দেন ডিএমপির এই মুখপাত্র। রাজনৈতিক গ্রেপ্তার বলতে কোনো কিছু নেই। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। কোর্ট থেকে প্রাপ্ত ওয়ারেন্টের মূল্যে আমরা গ্রেপ্তার করে থাকি। এর বাইরে অনেক সময় আমরা প্রতিরোধমূলক কিছু কার্যক্রমের অংশ হিসাবে গ্রেপ্তার করি। ঢাকা মহানগরের যানজটের অন্যতম কারণ মূল সড়কে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ ব্যবস্থা নিলেও বিকল্প পথে মূল সড়কে রিকশা উঠছে। এই অবস্থায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ পুলিশের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অধিকার নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নির্বাচন দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বিশেষ কাউন্সিল অধিবেশনে তিনি কথা বলেন। এ সময় সেলিমা রহমান বলেন, দেশের বিশৃঙ্খলা দূর করতে অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। ভারত বাংলাদেশের ওপর যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তা মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করেন তিনি। ভারতের আধিপত্যবাদের সমুচিত জবাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই। বর্তমান সরকার ডক্টর ইউনূস তার যে কাজ আছে সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। জনগণ ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন। মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে জনসমাবেশে তিনি একথা বলেন। এ সময় রিপন আরো বলেন, কয়েকজন উপদেষ্টার মধ্যে এখন 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্ম নিয়েছে। তারা বলেন, জনগণ নাকি তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এসব মিথ্যা দাবি করে বিএনপির এই নেতা বলেন, মানুষ ভোট দিতে চায় বলেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। কিছু কিছু উপদেষ্টার বক্তব্যের মধ্যে এখন 5 বছর ক্ষমতায় থাকার একটা খায়েশ জন্ম হয়েছে। 5 বছর ক্ষমতায় থাকতে চায়, জনগণ নাকি তাদেরকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। জনগণ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। অন্তর্বর্তী সরকারকে জনগণ 5 বছর ক্ষমতায় চায়। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, উপদেষ্টা জনগণের চাওয়ার কথা বলে সরকারের মনোভাব ব্যক্ত করেছেন কিনা
তা পরিষ্কার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতির মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় সাইফুল হক আরো বলেন, গাজায় ইসরায়েল নৃশংসতা চালালেও জাতিসংঘ নীরব, এমনকি ওআইসিও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের একঘরে করার আহ্বান জানান তিনি। আমাদের সরকার, সুতরাং আমাদের সরকার যদি ব্যর্থ বিপর্যস্ত হয় তাহলে আমরা তার দায়ভার কিছুটা আমাদের উপরে পড়বে। প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টাদের অধিকথন এবং কারো কারো যদি কোনো ব্যক্তিগত এজেন্ডা থাকে সেগুলিকে বিবেচনার মধ্যে নিয়ে আপনি সরকার পরিচালনা করবেন। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর। বিকেলে মানিকগঞ্জের সিংগাইর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। তার দাবি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জনকল্যাণে কাজ করছে। জনসভায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। 5 বছর ক্ষমতায় থাকাও যে কথা, 4 বছর আর কি কথা। তো বাংলাদেশে নির্বাচন 4 বছর পর পর হোক, কারণ যারা ভালো কাজ করবে জনগণ তাদেরকে একাধিকবার ক্ষমতায় নির্বাচন করবে। কিন্তু 4 বছর হলে তো কারো সমস্যা হওয়ার কথা না। শেষ হওয়া বিজনেস সামিটের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা তৈরি ও বৈদেশিক বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এছাড়া সম্মেলনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে তুলে ধরা গেছে বলে মনে করেন তারা। জ্বালানি সংকট সহ ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে বলেও আশা তাদের। বিনিয়োগ সম্মেলনের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। প্রায় 50টি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে শেষ হয়েছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025, যেখানে দেশে কৃষি, পোশাক, স্বাস্থ্য, ই কমার্স ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা। নতুন উদ্যোক্তা তৈরি ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান অর্থনীতি বিশ্লেষকরা। বাংলাদেশে এই মুহূর্তে দেশি বিদেশি বিনিয়োগের খরা চলছে। এই অবস্থায় যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেল সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 50টিরও বেশি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন, কিন্তু একটা গেটওয়ে কিন্তু ওপেন হয়ে গেল বাংলাদেশের জন্য, যে বিদেশি গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন এবং তাদের সমস্যাগুলো সমাধান করা হবে এবং এতে করে অন্যান্য বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু এখানে আগ্রহী হবেন। পাশাপাশি বড় বড় যে সমস্ত মাল্টি ন্যাশনাল কর্পোরেশন তারাও কিন্তু এই সম্মেলন অনুষ্ঠানে সহযোগিতা করছে। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা অত্যন্ত ইতিবাচক একটা উদ্যোগ এবং এর পরবর্তী সময়ে দেখা যাবে যে বিদেশ থেকে অনেক বিনিয়োগ আসছে, দেশি বিনিয়োগকারীরা উজ্জীবিত হচ্ছেন। শুধু সম্মেলন নয়, বৈদেশিক বিনিয়োগ বাড়াতে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। দেশীয় সম্পদ রক্ষা করে যেসব জিনিসগুলা আপনার এখানে দরকার হবে, ওই শিল্প প্রতিষ্ঠানকে এখানে বিনিয়োগ করার জন্য তাদেরকে আগ্রহ দেখাইতে হবে এবং তাদের বুঝাইতে হবে। এবং একটা জিনিস এখানেও বলতে হবে, যারা এখানে বিনিয়োগ করবে তারা যেন বিনিয়োগটা ফিরে নিতে পারেন, তারা যেন এসে এখানে ব্লক না হয়ে যান। এই জন্য আমাদেরকে এই জিনিসটার উপরে নিজেদেরকে গবেষণা করতে হবে যে কোন কোন আইটেমের উপরে, কি কি আইটেমের উপরে, কোথায় কোথায় এলাকা ভিত্তিক দিতে হবে। দিয়ে যদি এটা করে আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা সুনাম বয়ে আনবে। এবারে প্রথম বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারী ও রাজনৈতিক প্রতিনিধিদের সাথে বৈঠক হয়, যা বাংলাদেশের ব্যবসার সম্প্রসারণে ইতিবাচক ভূমি রাখবে বলে আশা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পহেলা বৈশাখ ঘিরে বাজারে ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকায়, যদিও ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার স্বাভাবিক ইলিশের বাজার। তবে দাম কমার স্বার্থে বৈশাখকে কেন্দ্র করে জাতীয় এই মাছ বিক্রি বন্ধ করার দাবি জানান কেউ কেউ। এদিকে বাজারে এখনো স্থিতিশীল হয়নি চালের দাম, কিছুটা বেড়েছে সবজির দামও। রিপোর্টে জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। দরজায় করোনার চেয়ে পহেলা বৈশাখ, বাংলা নতুন বছর বরণকে ঘিরে ইলিশের দাপট দেখা যায় প্রতি বছরই, এবারও তার ব্যতিক্রম নয়।
পেশায় ব্যাংকার রাকিবুজ্জামান রাকিব রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে আসেন ইলিশ কিনতে। দাম নিয়ে তার দুঃখ থাকলেও স্মরণ করিয়ে দেন গত বছরের ইলিশের দামও। ইলিশের দামটা মোটামুটি মনে হচ্ছে গতবার থেকে একটু কম আছে, যেহেতু একটা প্রোগ্রাম আছে সামনে, সেই উপলক্ষে আমরাও যেহেতু কিনতে আসছি একটু ওনারা বেশি দাম চাবে। রাকিবের মতোই আরো ক্রেতার ক্ষোভ ইলিশের দাম নিয়েই। সরকারি উদ্যোগেই এই দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন অনেকে। বৈশাখ যেহেতু আমরা সচরাচর বাঙালি, চাচ্ছি আমরা একটু কিছু খাইতে, আসলাম একটু দেখতে, কিন্তু এত চড়া দাম যে কিনে আর হচ্ছে না। ফেসবুকে দেখলাম আমাদের মন্ত্রী বলেছেন ইলিশ মাছ এবার খেতে না, কি কারণে উনি বলেছেন আমি জানি না, তবে আমিও কিনিনি এইবার। মঙ্গল শোভাযাত্রার জায়গায় আপনার নববর্ষ আনন্দ শোভাযাত্রা করছে। সরকার ইচ্ছে করলে সবকিছু পারে। এখন সরকার আপনার ঝাটকা ধরাটাকে নিষিদ্ধ করে। সরকার এভাবে পয়লা বৈশাখের আগে পরে 1 সপ্তাহ পর্যন্ত ইলিশ মাছ বিক্রি বন্ধ করে দেখ, যে যারা বাজার ইলিশ মাছ বিক্রি করবে তাদের দণ্ডনীয় অপরাধ, দেখবেন পান্তা ইলিশ বন্ধ হয়ে যাবে। ইলিশ না খেলে পহেলা বৈশাখ হবে না, এমন ধারণা থেকেও বের হওয়ার তাগিদ দেন কেউ কেউ। যদিও বিক্রেতারা বলছেন যারা ইলিশ কেনার তারা এই মাছ কিনেন সারা বছরই। কাঁচাটা কিনলে আপনার 2800-3000 টাকা, আর স্টোরেরটা কিনলে ওগুলো 2000-2200 টাকা। আগে যে পয়লা বৈশাখের যে দাম ছিল ওইভাবে কোনো দাম নাই, এখন নিয়ন্ত্রণে দামই আছে। না আগের মতো বৈশাখে যেভাবে ইলিশ মাছ বিক্রি হয় তখন আর বৈশাখে মানে অতটা পালন করে না। ইলিশ মাছ খেতে হবে এটা কোন ধরনের কথা? পান্তা ভাত খাবো, ডাল ভাত খাবো। ইলিশের বাজারে যখন এই হাল তখন ঘাম ঝরাচ্ছে চালের দাম। বাজারে প্রতি কেজি মিনিকেট 86 থেকে 90 টাকা, আটাইশ 60 থেকে 62 টাকা ও নাজির চাইল 76 থেকে 88 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে রমজানে সবজির দাম সহনশীল থাকলেও এখন কিছুটা বেড়েছে এর দামও। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পাহাড়িদের প্রাণের উৎসব বৈশাখীকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সবুজ পাহাড় বর্ষবরণের রঙে রঙিন হয়ে উঠেছে। পার্বত্য 3 জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের প্রধানতম সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব এই বৈশাখী। কাল থেকে শুরু হয়ে চলবে 16 এপ্রিল পর্যন্ত। চাকমাদের ফুল বিঝুর মধ্য দিয়ে প্রাণের এই উৎসবের সূচনা হবে। তার আগেই পাহাড়ের পাড়াপল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। প্রতি বছরের মতো এবারও 3 পার্বত্য জেলায় ছড়িয়ে পড়েছে পাহাড়িদের বর্ষবরণের প্রাণের উৎসব বৈশাখীর আমেজ। চৈত্র সংক্রান্তির শেষ 2 দিন ও বাংলা বর্ষের প্রথম দিন, এই 3 দিন চাকমা সম্প্রদায় বিজু উৎসব পালন করে। একই সময় হয় ত্রিপুরাদের বৈশ উৎসব। এছাড়া চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু হয় মারমাদের সাংরাই উৎসব। শনিবার ফুল বিজুতে চাকমাদের নদীতে ফুল ভাসানো, সাংরাইয়ে মারমাদের পানি উৎসব এবং ত্রিপুরাদের বৈশুতে গড় আর নৃত্যের মাধ্যমে শুরু হবে বৈশাখী। এখানে হচ্ছে আমরা আত্মীয় স্বজন মিলিত হয়ে, বন্ধু বান্ধব মিলিত হয়ে আমরা বিজুতে সবাই উৎসবে মেতে উঠি। প্রত্যেকটি গ্রামে বিজু অনুষ্ঠান চলতেছে, খেলা চলতেছে। আবার আমাদের খাগড়াছড়ির অনেক জায়গায় বিজু মেলাও পড়েছে। আর এই দিনে আমরা অনেকজনের সাথে পানি খেলা খেলি এবং অনেক আনন্দ করি। আমাদের অনেক ভালোই লাগে, কারণ এটা আমাদের ধর্মীয় ঐতিহ্যবাহী একটা গড়ের নৃত্য হচ্ছে, আমাদের ধর্মীয় ঐতিহ্যবাহী একটা নাচ। উৎসবকে ঘিরে খাগড়াছড়ির পাড়ায় পাড়ায় চলছে খিল খেলা, নাদেং খেলা, বাঁশ খরম দৌড় সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আয়োজকরা জানান ঐতিহ্যবাহী খেলাগুলো যাতে হারিয়ে না যায় সে উদ্দেশ্যেই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব আয়োজন। এটা হচ্ছে আমাদের সাংগ্রহ উপলক্ষে পানি খেলার জন্য এটা হচ্ছে সাজানো হচ্ছে সুন্দর করে। প্রতি বছরের না জাঁকজমকপূর্ণ যেভাবে হয় সেভাবে করার আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ অলরেডি কাজ শুরু চলতেছে। বৈশাখীকে শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই উৎসব উপলক্ষে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটক আসবে, ইভেন বিদেশি পর্যটক আসবে এই উৎসব দেখার জন্য। তো সেক্ষেত্রে আমরা টুরিস্টদের নিরাপত্তা বিষয়টি মাথা রাখছি, পাশাপাশি এই অনুষ্ঠানে যেখানে যেখানে হয় আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। বৈশাখী উৎসবকে ঘিরে পাহাড়ের মানুষের বন্ধন দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
দেশ থেকে পাচার করা বিপুল অর্থ আপোষে কিংবা আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে সবার আগে কি পরিমাণ অর্থ কোথায় পাচার হয়েছে সেই তথ্য সুনির্দিষ্টভাবে জানার চেষ্টা চলছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনা। ইতোমধ্যে বেশ কিছু সাফল্য এসেছে। এখন আর্থিক ঘাটতি নেই, রিজার্ভ স্থিতিশীল, রপ্তানি বেড়েছে 11 থেকে 12%, রেমিটেন্স প্রবৃদ্ধি 26 থেকে 27% বলে জানান গভর্নর। অর্থ পাচার প্রতিরোধে কর্মরত বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রামে আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যদি প্রতিপক্ষ যারা নিয়েছে তারা জানে যে আমরা ইট ডিপেন্ডস কতখানি শক্তভাবে আমরা তাদেরকে ধরতে পারি। যদি ভালোভাবে ধরা যায় তাহলে আপোষটা ভালোভাবে হয়, আর ভালোভাবে ধরতে না পারলে তারা তো ধরা দেবে না। কাজে আমাকে কিন্তু আমার অ্যাসেট ট্রেসিং করতেই হবে, আমাকে জানতেই হবে যে সে কত টাকা নিয়ে গেছে। এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। বহির্বিশ্বের যে কোনো হুমকির জবাবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করার ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়াল অ্যাডমিরাল আলী শামখানি এই সতর্ক বার্তা দেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসবে। ওই বৈঠকের আগে এমন ঘোষণা দিল তেহরান। ওই বৈঠকে যাতে বড় ধরনের চাপ না দেয়া হয় সেজন্য এই আগাম সতর্কবার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এবছরই জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে দেশের ফুটবল। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুনের 10 তারিখ বাংলাদেশে মুখোমুখি হবে দুদল। অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। দর্শকদের ভোটে পছন্দের খেলোয়াড় হিসেবে পুরস্কার পান নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এছাড়া সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার তুলে দেওয়া হয় পেসার নাহিদ রানার হাতে। এ সময় বিভিন্ন অঙ্গনের খেলোয়াড় এবং সংগঠকরা উপস্থিত ছিলেন। আরব আমিরাত কর্তৃপক্ষ আমাদেরকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছে। আমরা আশা রাখছি যে অতি দ্রুত সময়ের মধ্যেই সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচগুলোতেও দাপট ধরে রাখতে চায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে এমনটা বললেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ওয়ানডেতে প্রথম শতকের দেখা পান এই টাইগ্রেস ব্যাটার। অন্যদিকে ওয়ানডেতে প্রথমবারের মতো একই ইনিংসে 5টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়া দুই বোলার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস বলেন, এই জয়ে তাদের পরবর্তী ম্যাচের জন্য অনুপ্রেরণা যোগাবে। এবং যদি বলি বলাররা আসলে অসম্ভব ভালো বল করছে, স্পেশালি এরকম একটা রেকর্ড অ্যাকচুয়ালি একটা ইনিংসে দুই বলারের দুইজনের হচ্ছে 2টা 5 উইকেট নেওয়া, এটা আসলে অনন্য একটা কীর্তি। এবং যেভাবে তারা আসলে টিমের জন্য কন্ট্রিবিউট করছে সেগুলো আসলেই অনেক ইন্সপায়ারিং। আমি আশা করবো টিম যেন এইভাবেই সামনের ম্যাচগুলো খেলতে পারে। আমাদের সামনে আরো 4টি ম্যাচ আছে, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে খেলতে পারি এবং ইনশাআল্লাহ যেন কোয়ালিফাই করতে পারি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। গাজা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল সারা দেশ। নেতানিয়াহুর বিচার দাবি, জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। আগের নামেই ফিরছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বৈশাখ উদযাপনে আসছে বৈচিত্র্যতা। ফ্যাসিবাদের অবসানের পর নতুন দিনের প্রত্যাশা আয়োজকদের। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অধিকার নেই বলছে বিএনপি। অবিলম্বে নির্বাচন দিয়ে মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার আহ্বান।
বিজনেস সামিটের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা তৈরি ও বিদেশি বিনিয়োগ বাড়বে, বাংলাদেশকে নতুন করে চিনবে বিশ্ব, আশা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। এবং পহেলা বৈশাখের আগে রাজধানীতে ইলিশের দাম ধরা ছোঁয়ার বাইরে, আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকায়, হতাশ ক্রেতারা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।